সবাইকে আমন্ত্রণ হৃদিতা শেহরিনে। হৃদিতা শেহরিনের নিয়মিত গল্প আড্ডায় আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক চক্রান্ত। শুরু হচ্ছে ভৌতিক চক্রান্ত। শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছেই সুপরিচিত। আমি উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি। ছবি আঁকা এবং মূর্তি গড়ায় তার সমান খ্যাতি। সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে। স্ত্রী ছাড়া তার পরিবারে আর কোনো লোক নেই। বাড়িখানা ছোট হলেও তার কোনো অসুবিধা হতো না। নিচের তলায় তার কারুকক্ষ বা স্টুডিও। তার দিনগুলো কেটে যাচ্ছিল দিব্যি নির্ভাবনায়। কিন্তু হঠাৎ হলো এক মুশকিল। বিনা মেঘে বজ্রাঘাতের মতো এক নোটিশ এসে হাজির হলো, এই বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে। কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্তই অভাব। পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড়। মোটা টাকা সেলামি এবং দ্বিগুণ চতুর্গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়াই ভার হয়ে উঠেছিল। অধিকাংশ বাড়িওয়ালাই পুরনো ভাড়াটিয়া উঠে গেলেই খুশি হয়, নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে। প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হলো না। বাড়িওয়ালা নালিশ করল, মামলা হলো এবং মামলায় হেরে গেল সেই প্রমোদই। বাড়ি ছাড়বার জন্য সে সময় পেল মাত্র 1 মাস। ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড। প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকতো নরহরি দাস, মফস্বলের লোক। কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে। মাঝখানে একটা পাঁচিল টপকালে তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদদের বাড়ির ছাদের উপর এসে পড়া যায়। নরহরির চেহারাখানি ছিল আদর্শ গদিওয়ালার মতো। মোটা সোটা, বেটে সেটে, কালো দেহ, চাঁদের মতো গোলাকার মুখমণ্ডল। সাজগোজ তথৈবচ। সে পরম বৈষ্ণব। মাথায় চৈতন্য চুটকি, কপালে ও নাসিকায় তিলকমাটির চিহ্ন এবং কণ্ঠদেশে 3 সার তুলসীর মালা। অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাশক্তি ভৈরব আচার্যের সাথে। ভৈরবের চেহারা ছিল লম্বায় চড়ায় দশাশই, হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং বাক্য ছিল হুঙ্কারের ন্যায়। তান্ত্রিক ক্রিয়ায় ছিল তার পেশা। মদ্য আর মাংসই ছিল তার প্রধান পানীয় এবং খাদ্য। কিন্তু চেহারায় ও চরিত্রে আকাশ পাতাল তফাৎ থাকলেও ভৈরব ও নরহরি দুজনেরই নেশা ছিল এক, এবং সেটা হচ্ছে দাবা খেলা। রোজ সন্ধ্যাবেলায় নরহরি তাম্বুল চর্বণ করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবা বোর্ডের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকত। সেই সময় তাদের দেখলে লোকে বলা বলি করত, এও যখন সম্ভবপর তখন বাঘে আর গরুতে মিলনই বা অসম্ভব হবে কেন? কিন্তু এমন মিলনেও পাগড়া পড়ল। আচম্বিতে মেনিনজাইটিস রোগে নরহরি হলো গতাসু এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল তার পরিবারবর্গ। ভেঙে গেল সেখানকার দাবা বোর্ডের সান্ধ্য আসর। নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচার্য দুঃখ পেল বটে, কিন্তু পরম আনন্দ লাভ করল তার বাড়িওয়ালা ক্ষেত্র বা খেতু মল্লিক। নরহরি ভাড়া দিত মাসিক 50 টাকা। খেতু মল্লিক এখন জো পেয়ে দাবি করে বসল এককালীন 1000 টাকা সেলামি এবং মাসিক 150 টাকা ভাড়া। দিনকাল যা পড়েছে তার দাবি নিশ্চয় অপূর্ণ থাকতো না। এমনকি হবু ভাড়াটিয়ারাও আনাগোনা শুরু করে দিল। কিন্তু সহসা সংঘটিত হলো এক রোমাঞ্চকর এবং অভূতপূর্ব ঘটনা। এক পূর্ণিমার রাত্রে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন চাটুর্যে দেখল এক বিশ্বদৃশ্য দৃশ্য। বারান্দার এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢাকা এক সন্দেহজনক মূর্তি। বদন চেঁচিয়ে বললে, কে?
কে ওখানে? কোনো সাড়া নেই। বদনের সঙ্গে ছিল টর্চ। সে টপ করে টর্চের চাবি টিপে আলো জেলে যা দেখল তা সম্ভবপরও নয়, যুক্তিসঙ্গতও নয়। সে মূর্তি নরহরি দাসের। তার পেটের পিলে চমকে গেলেও নিজের চোখের ভ্রম ভেবে বদন চাটুর্যে আরও ভালো করে দেখবার চেষ্টা করল। চোখের ভুল নয়, ও মুখ অবিকল নরহরি দাসের। ভয়ে সাদা হয়ে গেল বদনের বদনখানি। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে করে পাড়া কাঁপানো চিৎকারে সে ঘন্টায় 20 মাইল বেগে দৌড় মারল নিজের বাড়ির দিকে। বলা বাহুল্য, খবরটা পাড়ার ঘরে ঘরে রটে যেতে দেরি হলো না। খেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বললে, বদনা বেটা ভাঙচি দিতে চায়। নরহরি ছিলেন পরম বৈষ্ণব, তিনি এখন গোলকধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন। কোন দুঃখে আবার ছাই এই পৃথিবীতে ফিরে আসবেন? কিন্তু নরহরি যে এখানে সশরীরে বিরাজ করছে, তাও আবার তার ওই ভাড়া বাড়িতেই, পাড়ার আরও কেউ কেউ তার অকাট্য চাক্ষুষ প্রমাণ পেল। তবে দিনের বেলায় তাকে দেখা যায় না, এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না। ফল দাঁড়ালো এই যে প্রথমত নরহরির বাড়ির সম্মুখ দিয়ে লোকে রাত্রে পথ চলাই ছেড়ে দিল। দ্বিতীয়ত হবু ভাড়াটিয়ারা খেতু মল্লিককে একেবারেই বয়কট করল। বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বাস করবার মতো লোকও আর পাওয়া যাবে বলে মনে হয় না। অবস্থা যখন এইরকম, ঠিক সেই সময় তান্ত্রিক ভট্টাচার্য এসে বাসনা প্রকাশ করল। বললে, খেতুবাবু, নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই। নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে খেতু মল্লিক বলল, তাই নাকি? খেতুবাবু, আমি হচ্ছি তন্ত্রসিদ্ধ মানুষ। বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয় পিছ টান দেবার পথ পাবে না। খেতু মল্লিক তাড়াতাড়ি বলল, ঠিক বলেছ ভট্টাচার্য, তোমার সঙ্গে আমিও একমত। কিন্তু আমি তো গরিব, মাসে 30 টাকার বেশি ভাড়া দেবার শক্তি আমার নেই। বেশ, তাই সই। নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব ভট্টাচার্য। সত্য সত্যই মনে তার দৃঢ় বিশ্বাস ছিল, বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শাক্তের নিকটবর্তী হবার সাহস পাবে না। যখন প্রথম 2 রাত্রির মধ্যে নরহরির চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না, ভৈরব তখন পাড়ার বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগলো। এরপরই এলো অমাবস্যার রাত্রি। দোতলার একটা ঘরে পূজার উপকরণ নিয়ে আসনাসীন হল ভৈরব ভট্টাচার্য। নরহরির ভয়ে পথ নির্জন, কোথাও টু শব্দটি নেই। বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত, ঘরের ভেতর জ্বলছে একটা হ্যারিকেন, তার টিমটিমে আলোয় ভৈরব এক মনে 2 চক্ষু বুজে মন্ত্র জপ করছে। আচমকা একটা বিকৃত অনুনাসিক কণ্ঠস্বর শোনা গেল, ভৈরব, এক চাল দাবা খেলবে নাকি ভায়া? ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলেই দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধবধবে সাদা কাপড়ে মড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি। এই ঠিক নরহরি, সে ছাড়া আর কেউ নয়। ভৈরবী সবচেয়ে বেশি চিন্ত নরহরিকে, তার চোখের ভুল হবার জো নেই। তারপর আর কিচ্ছু নয়, বিরাট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন, এবং সঙ্গে সঙ্গে মূর্ছা। খেতু মল্লিক হতাশ ভাব শেষমেশ স্থির করল ওই ভুতুরে বাড়িখানায় ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে। কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রায় এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইলে, তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না। প্রমোদ বললে, কলকাতায় খালি বাড়ি দুর্লভ, অথচ বাড়িওয়ালার হুকুমে আর 1 হপ্তার মধ্যে আমাকে উঠে যেতে হবে।
সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন তো। খেতু মল্লিক বললে, বেশ বাবা, আমি বেশি ভাড়াও চাই না, তুমি মাসে 25টা টাকায় দিও। তাহলে এই 25 টাকা অগ্রিম নিয়ে 3 বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন। আচ্ছা বেশ, তাই হোক। পাশের বাড়িতে উঠে যাবার জন্য প্রমোদ নিজের স্টুডিওর ছবি এবং প্রতিমূর্তিগুলোকে স্থানান্তরিত করার যখন ব্যবস্থা করছে, এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে বললে, ওগো, নরহরি বাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না। কেন কেন তা কি তুমি জানো না? প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। তারপর একখানা সাদা চাদর একধারে সরিয়ে নিতে দেখা গেল একটা খড়ের কাঠামোর উপর বসানো নরহরির রং করা মাটি দিয়ে গড়া মুখমণ্ডল। নমিতা হতভম্ব। প্রমোদ বললে, শোনো, আমি হচ্ছি ভাস্কর। নরহরির মুখ আমি অনায়াসেই গড়তে পেরেছি। পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়া আমার পক্ষে কঠিন নয়। আর আমাকে সাহায্য করেছে আবছা রাত, মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার। এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে এ ধরনের আরও নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকুন।